অনেকগুলো দল থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে সরকারের এক ধরনের সহানুভূতি, এক ধরনের সমর্থন এই দলটির প্রতি আছে, এবং অনেকে কিংস পার্টিও বলছেন এই দলটিকে। আপনার কাছে কি সবকিছু সার্বিক দিক দিয়ে কি মনে হচ্ছে যে আসলে সহযোগিতা পাচ্ছে কিনা সরকারের পক্ষ থেকে? যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ যে একেবারে অমূলক সেটা নাও হতে পারে। আবার এদের প্রতি সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের স্নেহ, সহানুভূতি, সমর্থন থাকতেও পারে, এটা অস্বাভাবিক না। কেন অস্বাভাবিক নয়? কারণ হচ্ছে এই ছাত্ররাই কিন্তু এই সরকার গঠন করেছে, তাদের পছন্দের লোকদেরকে তারা এইখানে অনুরোধ করে এনেছে যে এই বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা আপনারা নিলে আমরা হ্যাপি হব, এভাবেই তো ধরে অনুরোধ করে এনেছে। ফলে এরা তাদের পছন্দের, তাদের আপনজন। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা। তিনি নিজেই একজনকে মাস্টার মাইন্ড বলে ঘোষণা দিয়েছেন, তাকে আবার উপদেষ্টা বানিয়েছেন। তার ক্ষণে ক্ষণে ফেসবুকের স্ট্যাটাস মাঝে মাঝে বিতর্কের জন্ম দেয়। আরও দুজন উপদেষ্টা ছিল, তার মধ্যে একজন পদত্যাগ করলেও দুজন আছেন। তাদের পছন্দের খুব ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টা সরকারে আছেন, যাদের ছাত্রদেরও তাদের প্রতি খুব সুসম্পর্ক এবং প্রভাব আছে, এবং তারাও ছাত্রদের প্রভাবে চলেন, এরকম নানান নজির আছে। ফলে যার অন্য রাজনৈতিক দল তারা যদি মনে করে যে এই রাজনৈতিক দলটির প্রতি এই সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন, সহযোগিতা এবং বিশেষ কোনো পরিকল্পনা আছে, এইটা আপনি একেবারে নাকচ করে দিতে পারবেন না। এবং যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের মীমাংসা হবে না। আপনাকে একটা উদাহরণ মনে করিয়ে দেয়, ফয়েজ ভাইদের সাংবাদিকতা করার নিশ্চয়ই মনে আছে, 2008 সালের যে নির্বাচনটি হয়েছিল সেটা ওয়ান কাইন্ড অফ বলা হচ্ছে নন পার্টিজান গভর্নমেন্টের অধীনে, কিন্তু 111-এর বিশেষ সরকারের অধীনে আর্মি ব্যাকড একটা সরকার ছিল। সেই সরকারের অধীনে 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনটা হয়, সেই নির্বাচনের দিন কিন্তু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এত শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আর হয় নাই, যে নির্বাচনে একজনও নিহত হয় নাই। বিশেষ কোনো গোলযোগ, মারামারি, গ্যাঞ্জাম কোথাও তেমন কিছু হয় নাই, খুবই শান্তিপূর্ণ হয়েছে। সেই শান্তিপূর্ণ নির্বাচনে বিএনপির মতো একটি বড় দল মাত্র 30টি আসন পেয়েছিল, জামায়াতে ইসলাম সম্ভবত 3টি আসন পেয়েছে, এবং আওয়ামী লীগের যে 2/3 মেজরিটি নিয়ে যেভাবে আসলো, পরবর্তীতে নির্বাচনের ফলাফলই দেখা গেল অনেক আসনে শতভাগের বেশি ভোট কাস্ট হয়েছে। তার মানে সেই নির্বাচনটা ছিল আর্মির তত্ত্বাবধানে, তাদের নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায় একটা শান্তিপূর্ণ ইলেকটোরাল কু, যেটা আমরা কেউই অভিযোগ করার সুযোগও পাইনি যে এই নির্বাচনে কারচুপি হয়েছে বা এরকম কিছু হয়েছে। কিন্তু ওরকম কি ইন্ডিয়ার বিশেষ ব্যবস্থাপনায় প্রণব মুখার্জি এবং রয়ের নানান রকম ইনভলভমেন্ট পরবর্তীতে টুকটাক বিভিন্ন জায়গায় আসছে, এবং ভোটের রেজাল্ট অ্যানালাইসিস যা বলে যে ওইটা যতটা শান্তিপূর্ণ, যতটা সুষ্ঠু নির্বাচন মনে হয়েছে আসলে তা ঘটেনি। আচ্ছা, তাহলে এই সরকারের মধ্যে শুরুতে আমার কথা যেটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার যে কারণে এলো, যে সরকারে যারা থাকে তাদের দল যদি নির্বাচন করে তাহলে তার সরকার ওইখানে প্রভাব বিস্তার করে এবং প্রতিপক্ষরা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই সরকারের নিয়োগদাতা যারা প্রাথমিক নিয়োগকর্তা বা নিয়োগদাতা যে ছাত্ররা, সেই ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করলো, তাদেরই ভাই, তাদেরই প্রতিনিধি যখন এই সরকারের উপদেষ্টার পদে থাকেন, তখন সেইখানে কোনো হিডেন এজেন্ডা আছে কি না এই আশঙ্কা যদি অন্য রাজনৈতিক দলগুলো করে, সেটাকে আপনি খণ্ডন করবেন কি করে? আনলেস অ্যান্ড আনটিল ওই রকম একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে আপনি দেখাতে পারেন যে মানুষের কাছে বিশ্বাসযোগ্য একটি নির্বাচন হয়েছে, সেটা না হওয়া পর্যন্ত প্রতি পদে পদে এদের পরীক্ষা দিতে হবে, অভিযোগ উঠবে, এদের পরীক্ষাটাও দিয়ে যেতে হবে। তার থেকেও ভালো হয় যেহেতু ছাত্ররা রাজনৈতিক দল করেছে এবং তাদের একই সঙ্গের খুব একেবারে ট্যাগড যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদের বের হয়ে আসা উচিত এবং সরকারের এমন একটা স্বতন্ত্র অবস্থান নেওয়া উচিত যে, যেটা ফয়েজ ভাই বলছিলেন যে কোনো দল অস্বীকার করতে পারবে না যে সভা সমাবেশ বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, গণতান্ত্রিক কর্মকাণ্ডে কাউকে সরকার সহযোগিতা করেনি, কিন্তু কাউকে আবার একটু বেশি করছে, এটা যেন না হয়। আপনি আমাকে যেটুকু সময় দিচ্ছেন প্রাপ্য সেটুকু ঠিকই দিচ্ছেন, আমার এই অভিযোগ করার সুযোগ নাই যে আমাকে আপনি কথা বলতে দিচ্ছেন না বা বাধা দিচ্ছেন আগের মতো। কিন্তু ফয়েজ ভাইকে একটু
বেশি সময় দিলেন বা প্রশ্নটা একটু সফট করলেন, দর্শকদের কাছে কিন্তু এটা লাগবে যে ওনার একটু কড়া কড়া প্রশ্ন করছে, ওনাকে একটু সফট কোশ্চেন করছে, যেটা বললেন যে একটু নরম সুরে প্রশ্ন করতে হয়, নমনীয়, এটা যেন মানুষের কাছে প্রতিভাত না হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ফয়জান, এই বিষয়ে কার কিছু বলবেন কিনা? না, এই বিষয়ে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ছাত্রদের দাবির বিষয়ে যেটা বলছেন, যে প্রথম হচ্ছে যে ছাত্ররা, প্রফেসর ইউনূস বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা। এই ছাত্র মানে কিন্তু এই গতকাল যে রাজনৈতিক দল গঠন হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির ছাত্র নয়। আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন দল থেকে মানুষেরা এসে এইখানে একটা ব্যানারের অধীনে আন্দোলন করেছে। এদের কেউ কেউ তার নিজ নিজ দলে ফেরত গেছে, তারাও কিন্তু ওই ছাত্রদের থেকে বাদ পড়ে না। ধরেন ছাত্র দল যদি বলেন, ছাত্র শিবির যদি বলেন, ছাত্র ইউনিয়ন যদি বলেন, ছাত্র মৈত্রী বলেন, এরা যারা এসেছে, ছাত্র ফেডারেশন বলেন, এরা যারা এসেছে তারা কিন্তু ওই ছাত্র থেকে বাদ পড়ে না। সুতরাং এতদিন পর্যন্ত ধরে নেওয়া যায় যে এই রাজনৈতিক দলটি গঠনের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি একটা প্রেসার গ্রুপ হিসেবে ছিল। এখন কিন্তু তাদের চরিত্র বদল হয়েছে। তাদের মধ্যে এই যে বিপুল সংখ্যক ছাত্ররা আন্দোলন করেছে, তাদের একটা অংশ এখন একটা রাজনৈতিক দল ফর্ম করেছে। এদের কিছু অংশ তার নিজ দল ছাত্র দলে ফেরত গেছে, কিছু অংশ তার ছাত্র শিবিরে ফেরত গেছে। আর ভাই যেটা বলছিলেন, কিছু আবার মনে করেছে যে এখানে নতুন কিছু আকাঙ্ক্ষা, নতুন কিছু স্বপ্ন হয়তো আছে, সে সেখানে থেকে গেছে। এ হচ্ছে বাস্তবতা। সো ওই নিয়োগ নিয়ে এখনো কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে ছাত্ররাই প্রাথমিক নিয়োগকর্তা, কারণ ওনার সঙ্গে ছাত্ররাই যোগাযোগ করেছে, আর কেউ করেনি। সে জায়গায় এই ছাত্ররা সব দলে আছে, গণতান্ত্রিক ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের মধ্যে এই ছাত্রদের অবস্থান রয়েছে, এবং কোনো রাজনীতিতে নাই এরকম ছাত্রের অবস্থানও রয়েছে এই নিয়োগকর্তাদের মধ্যে। আরেকটা হচ্ছে, আপনি যদি 8 তারিখের পর থেকে দেখেন যে এই ছাত্ররা বা এই জাতীয় নাগরিক কমিটি তারা কতগুলি দাবি করেছে, কত কত বিষয়ে। তারা কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি তুলেছে, তারা রাষ্ট্রপতির বিষয়ে তাদের আপত্তি তুলেছে, তারা জুলাই সনদ নিয়ে কথা বলেছে। তার মানে পরিস্থিতি এরকম হয়েছে যে মনে হয় ছাত্ররা দাবি তুলেছে এখনই এরা সরকারের মানা ছাড়া কোনো, হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে দাবি। আপনি যদি এভাবে খেয়াল করেন ক্যাটাগরি ওয়াইজ, যে তাদের একটা দাবিও পূরণ হয়নি, অথচ অন্যান্য অনেক দাবি পূরণ হয়েছে ইতিমধ্যে। এই ছাত্ররা যারা নিয়োগকর্তা বলছেন বা যাদেরকে মনে করছেন যে এই সরকারের ব্যাপক প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে, এরা এত প্রভাব বিস্তার করার সুযোগ থাকা সত্ত্বেও তাদের যে দাবিগুলি নিয়ে তারা সামনে এসেছে, একটাও সরকার মানেনি বা সরকার সেগুলি বাস্তবায়ন করেনি। সুতরাং এটাকে একটা ধারণাগত জায়গা থেকে আপনি বলতে পারেন যে ছাত্রদের সঙ্গে, কিন্তু বাস্তবতা হচ্ছে, প্র্যাকটিক্যাল হচ্ছে এই যে 8 তারিখের পরে ছাত্রদের একটা দাবিও এই সরকার পূরণ করতে পারেনি, নানান কারণেই পারেনি, নানান বাস্তবতায় সেটা সম্ভব হয়নি। সুতরাং ছাত্ররা বললেই সব কিছু হয়ে যাবে, আর আন্দোলনকারী ছাত্ররা যারা নিয়োগকর্তা আর রাজনৈতিক দলের ছাত্র যারা, তাদেরকেও একভাবে মিলিয়ে দেখা শুধুমাত্র, তাহলে এত ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা তো আবার নিজেদেরকে অসহায় বোধ করবে, নিজেদেরকে অপমানিত বোধ করবে, তারা মনে করবে তাও আমাদের কি কোনো অবস্থান নেই। এই ছাত্ররা সব ঠিক আছে। একটু ছোট্ট একটা সাপ্লিমেন্ট করে ফয়জবের কথা ঠিক আছে, কিন্তু মানুষ ওইটাও বিবেচনায় নিবে, আপনি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, মৈত্রী বা সাধারণ ছাত্র যাদের কথা বলছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব কিন্তু উপদেষ্টা পরিষদে নেননি। উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়েছেন তাদের সামর্থ্যরাই দল করেছে, তার যাকে মাস্টারমাইন্ড ঘোষণা করেছেন তাকে নিয়েছেন। সুতরাং যদি আপনি অন্য প্রতিনিধিদেরও নিতেন তাহলে এটা আরো জাস্টিফাইড হতো। দেখুন, ওইটা কিন্তু ওই যে প্রতিনিধি নেওয়া, সেটা কিন্তু ছাত্ররাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কাদেরকে দিয়েছে, সেটাই ছাত্ররাই দিয়েছে।